যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো ত্রিভুজের যে কোনো দুই বাহু হইছে এবি আর এসি। এবি আর এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এই এবি আর এসি এর অন্তর্গত বর্গক্ষেত্রের সমষ্টি হবে অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বিসি বার অর্ধেক হইছে বিডি বা সিডি। অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বিডি স্কয়ার লিখতে পারতাম, সিডি স্কয়ার লিখতে পারতাম। এবং তৃতীয় বাহুর এই বাহুর মধ্যমা, এই বাহুর উপর অঙ্কিত মধ্যমা উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে ত্রিভুজে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই বাহুর মধ্যবিন্দু ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এত বাংলা কথা দরকার নেই আমার। এটা একটা ত্রিভুজ, এই বাহুর উপর অঙ্কিত এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান হবে বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার এর দ্বিগুণ। এটা এই সূত্রটা মুখস্থ করবে। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র। এখন আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করতে গেলে আমরা এর থেকে এর বিসি এর উপর এই লম্বটা নিই। শুধু একটা চিত্রে প্রমাণ করব। এখানে দুটো চিত্র আছে, আমরা একটা দিয়ে শিখি। হ্যাঁ, এবার আসো মধ্যমা ত্রিভুজটা কিন্তু দুটা ভাগে ভাগ করছে। মধ্যমাটা ত্রিভুজকে দুটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে এসিডি ত্রিভুজ। তো এই জন্য ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ এই কোণটা হচ্ছে কি কোণ? এডিবি কোণ স্থূল কোণ। মানে 90 ডিগ্রি থেকে বড়। এটা দেখতে দেখা যায়, দেখো 90 ডিগ্রি থেকে এটা বড় দেখতে দেখা যায়। তো এডিবি সমান স্থূল কোণ। স্থূল কোণ, তো সুতরাং কি লিখতে পারি আমরা? এর আগে যে উপায় তো শিখলাম, স্থূল কোণের বিপরীত বাহু প্রকৃত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার। এবি স্কয়ার হলে এবিডি ত্রিভুজে আর দুইটা বাহু থাকে, ওই দুইটা বাহু হইছে এডি স্কয়ার যোগ এ বিডি স্কয়ার। তারপর হইছে স্থূলকোণ হলে প্লাস 2 ভূমি নিব, এই দুইটা বাহুর মধ্যে যেটা ভূমি সেইটা বিডি। এবার বিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ। কে বলতে পারবা বিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ কত? বিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ কত? আর নেটে মনে হয় ইয়াটা উঠে রয়েছে। আচ্ছা আচ্ছা। এরপরে দেখো কি কেউ পারল না এখানে বিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ ডিই। হ্যাঁ ডিই। এটা এবার এসে দেখো, এবার ত্রিভুজ, আবার ত্রিভুজ এসিডি কোণ এডিসি সমান সূক্ষ্ম কোণ।
এবার যদি এটা সূক্ষ্মকোণ হয় তাহলে ডি কোণের বিপরীত কত এডিসি কোণের বিপরীত হচ্ছে এসি এই এসি স্কয়ার সমান এডিসি এর দুইটা বাহুকে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সি একটা এডি আর একটা সিডি তাহলে এই জন্য এডি স্কয়ার সিডি স্কয়ার মাইনাস সূক্ষ্মকোণ হলে কি মাইনাস 2 এর মধ্যে এই দুইটার মধ্যে ভূমি হচ্ছে সিডি এবার সিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ সিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই এবার আমরা এক কাজ করি সিডি যা কমানের মধ্যে দেওয়া আছে বিডি আমার এখানে আছে সিডি এজন্য সিডি জায়গা বিডি লিখে দিবি এই এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার মাইনাস 2 এ বিডি ইনটু এডি আবার তোমরা যোগ করো তোমরা যোগ করলে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান এডি স্কয়ার হইছে দুইটা বিডি স্কয়ার হইছে কয়টা দুইটা বিডি স্কয়ার কমন না নিলেও চলবে আর বাকি দুইটা কাটা যায় দেখো একটু ভালো করে বুঝে আসছে কিনা হ্যাঁ এরপরে দেখো একটু তারা 2 মিনিটের মতন দেখো উপপাদ্যটা হ্যাঁ বুঝে আসছে বলতে হবে তো বুঝে আসছে না 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 তারপরে আসো আকিটা বুঝে আসছে নি জি স্যার আচ্ছা এবার আমরা এবার এইটা হচ্ছে অ্যাপোলোনিয়াস উপপাদ্য তাহলে আমাদের কাছে দেখো সূত্র কয়টা জমছে চারটা সূত্র সমকোণী ত্রিভুজের একটা স্থূলকোণীর একটা সূক্ষ্মকোণীর একটা তারপর হইছে এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস উপপাদ্য এই চারটা সূত্র আমাদের শেখা হয়েছে এবার আসো আমরা শিখবো এবার হ্যাঁ ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক এই তো একটা ত্রিভুজ এ বি সি এই হচ্ছে একটা ত্রিভুজ
এটাকে বলা হয় এ বাহু, এটাকে বলা হয় বি বাহু, এটাকে বলা হয় সি বাহু। এবার মধ্যমা, এটা হইছে এডি মধ্যমা, এটা হইছে বিডি বিই মধ্যমা, এটা হইছে সিএফ মধ্যমা। এই এডি মধ্যমাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, বি মধ্যমাকে ই দ্বারা, সিএফ কে এফ দ্বারা। এখন হচ্ছে বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে এইরকম 3ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান সমান 4ad স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। অর্থাৎ এটা অর্থ হচ্ছে কি বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ, বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমাগুলোর বর্গের সমষ্টি 4 গুণের সমান। এটা এমনি মুখস্থ করতে হবে, বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমাগুলোর বর্গের সমষ্টি 4 গুণের সমান। আমরা এখন এটা একটা প্রমাণ করব। এবার আসুন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই ab স্কয়ার যোগ এসি স্কয়ার সমান 2 বিডি স্কয়ার যোগ 2ad স্কয়ার। বিশ্বাস হচ্ছে দেখো, এটা ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 2bd স্কয়ার যোগ ad স্কয়ার। এরপরে দেখো আমরা এটা বাহু, এটাও বাহু, এটার বাহুর অর্ধেক, তো এটাকে বাহুতে রূপান্তর করব। ab স্কয়ার যোগ ac স্কয়ার 2 bd হইছে bc বাহুর অর্ধেক, তাহলে bd এর জায়গায় লিখে ফেলবো হাফ এই bc হোল স্কয়ার যোগ 2ad স্কয়ার। এবার ab স্কয়ার যোগ ac স্কয়ার সমান 2 ইনটু 1/4 bc স্কয়ার যোগ 2ad স্কয়ার। এবার মানগুলো বসাবো স্মল লেটার করে, যে মানগুলো আছে ab এর মান হচ্ছে c, ac এর মান হচ্ছে কত b, সমান সমান 2 দিয়ে 4 কে কাটলে হবে হাফ, bc এর মান হচ্ছে a, ad এর মান হচ্ছে b। এই মান বসাইলাম, হবে যে বাহুগুলোকে দশলাম এগুলো বসাইলাম। এইখান থেকে আমরা ডি স্কয়ার মান বের করব। তো ডি স্কয়ারের মান বের করতে গেলে এই ভগ্নাংশ তো উভয় পক্ষে 2 দ্বারা গুণ করো, 2c স্কয়ার 2b স্কয়ার, এই a স্কয়ার সবগুলোকে 2 দ্বারা গুণ, এটা 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, এটা 2 দ্বারা গুণ করলে হবে 4b স্কয়ার। এবার ডি স্কয়ারের মান বের করব, তো a স্কয়ারটাকে এদিকে নিয়ে আসো, 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার এই 4d স্কয়ার। তো সুতরাং এই ডি স্কয়ার সমান হবে 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত 4। এটা এবার দেখো, এটা ভালো করে বুঝো, এতটুকুই একসাথে, এটা 3 মিনিটের মতন করে বুঝো, একবার কমপ্লিট করো। দরকার হলে খাতায় লিখে, সবাই যারা জয়েন করছো খাতায় লেখো, যে এইখান থেকে এই জায়গাটা খাতায় লিখে প্রমাণটা করো। হ্যাঁ, খাতা লিখে শেষ হলে আমাকে বলবা, খাতা চেক করব।
হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যাঁ হয়েছে। আয়েশা লিখছো? স্যার লিখছি। এবার দেখো, তাহলে আমাদের যদি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, দেখো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজ তো এই বাহু 3, এই বাহু 2, এই বাহু দেওয়া আছে 4। এইখানে মনে করো এটা হচ্ছে এডি মধ্যমার মান কত। এডি এর মধ্যমা বাইর করতে গেলে দেখো তাহলে হবে কত, এডি স্কয়ার মানে ডি স্কয়ার সমান নিচে 4, নিচে 4 হবে। এবার এডি কোন বাহুর উপর মধ্যমা? সাইডের উপরে না? দেখো এডিটা কার উপর? সাইডের উপর। এই 4 এর সাইডের উপর মধ্যমাটা দিয়ে দিছি। দেখো এখানে কি হইছে, এডি ডি স্কয়ারটা কেমনে মনে রাখবা? ডি স্কয়ার সমান নিচে 4 হবে। ডিটা কার উপর মধ্যমা? স্মল এর উপর মধ্যমা। এই জন্য মাইনাস এ স্কয়ার, মাইনাস এ স্কয়ার। হ্যাঁ ভাইজা, হ্যাঁ বলো। এটা দেখছি তো, কি অবস্থা করতে শুনি। না না, এগুলাকে মানে এই সাবজেক্ট গুলাকে বলা হয়, আমরা গ্রুপ সাবজেক্টকে বলা হয় নই বা সিনিয়র কি একটা বিষয় জানি বলে এটাকে। ঠিক আছে, শিক্ষামন্ত্রী এটা বলছে, এটা অবশ্যই কি অবজেক্টিভ না। হ্যাঁ সব 50 নম্বর বলো। এখন শিক্ষামন্ত্রী কি তথ্য কিন্তু উনাটা আরো অনেকগুলো ঝাপসা আছে। যদি পরীক্ষা না নিতে পারে তখন এগুলা এই জন্য দিয়ে দিচ্ছে আর কি, এগুলা থেকে অ্যাসাইনমেন্ট হবে। এখন আরো স্কুলের ব্যাপার স্যাপার আছে, এই জন্য দিচ্ছে আর কি। আর স্যারে 1 তারিখ থেকে পড়াবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বেশ আর কি, মানে শুধু জমে পড়াবো। আচ্ছা। এরপরে দেখো, তাহলে কার দেখো ডিটা কার উপর মধ্যমা? ডিটা হচ্ছে এর উপরে মধ্যমা, এই জন্য মাইনাস এ স্কয়ার হয়েছে। আর বাকি দুইটা বাহু, ওই দুইটা বাহুকে বি আর সি, তাদের আগে 2 হবে। শুধু যার উপর মধ্যমা তার আগে কিছু নাই, আর কিন্তু বাকি যে দুইটা বাহু থাকবে তাদের উপরে 2 গুণ হবে। তো এবার আসো, হ্যাঁ বলো। স্যার এই দুইটা লাইন আবার একটু বুঝাই দেন স্যার, আমার লাইনটা কেটে গেছিল। কোন দুইটা লাইন বলো? ওই যে ডি স্কয়ার না 2b স্কয়ার প্লাস, আমি এইখান থেকে দেখো মান বসানি বুঝাইছে তো? জি স্যার। মান বসাইছে, এবার এইটারে 2 দ্বারা উভয় পক্ষে গুণ করে ফেলছি। 2 দ্বারা উভয় পক্ষে গুণ করলে 2c স্কয়ার হয়, 2b স্কয়ার হয়, এটা স্কয়ার হয়, এটা 2 দুগুণে 4 হয়। এবার d স্কয়ার এর মান বের করব, দা স্কয়ারটা এদিকে নিয়ে এসেছি। তো সুতরাং d স্কয়ার সমান কি হবে? 4 টা তার নিচে চলে গেছে, শেষ। এবার d স্কয়ার মনে রাখবে কেমনে? কার উপরে পড়ছে এটা? এটা এর উপরে মধ্যমা, এই জন্য মাইনাস a স্কয়ার। আর বাকি দুটো বাহু থাকে b স্কয়ার c স্কয়ার, তাদের আগে 2 হবে, শেষ। এবার আমাদের আছে না এরকম মান দেওয়া থাকবে, মান দিলে আমরা মান বসাই দেব। তাহলে 2 3 স্কয়ার হবে প্লাস 2 ইনটু 2 স্কয়ার, এরকম করে মধ্যমার মান বের করতে হবে। তাহলে আমরা আরেকটা সূত্র শিখলাম, যে কোনো মধ্যমা বের করার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে মধ্যমা বের করার সূত্র এটা।
এবার আমাদের না আরেকটা মধ্যমা আছে, মধ্যমা আরো দুইটা আছে। অনুরূপ ভাবে ই স্কয়ার সমান কি হবে কে বলতে পারবা? নিচে 4 দিয়ে দিলাম। ই স্কয়ার সমান কি হবে? স্যার প্লাস 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো তাহলে মনে রাখবে কেন ইটা কার উপরে পড়ছে? বি এর উপরে মধ্যমা, এইজন্য মাইনাস বি স্কয়ার। ইটা বি এর উপরে মধ্যমা, এইজন্য মাইনাস বি স্কয়ার। আর দুইটা বাহু থাকে, এ বাহু আর সি বাহু, তাহলে 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। এবার f স্কয়ারটা কি হবে? তোফা তোফা বলো, f স্কয়ার কি হবে? f স্কয়ারটা কি হবে? হ্যাঁ, তোফা স্পিকার অন করো। তোফা কি ঘুমাই গেছো? দেখছো আইরিন বলো তো কি হবে? टू ए बी स्क्वायर प्लस 2b बी स्क्वायर माइनस মাইনাস माइनस सी स्क्वायर। হ্যাঁ, কারণ f টা c এর মধ্যে, c এর উপর মধ্যমা। f হচ্ছে কার উপর মধ্যমা? c এর উপর মধ্যমা। এই জন্য হইছে কত? মাইনাস c স্কয়ার বাকি দুটো স্কয়ার। এটি অবজেক্টিভ আসতে পারে। তাহলে তিনটা মধ্যমা বের করার সূত্র শিখলাম। এবার আসো আমরা সম্পর্কটার মধ্যে চলে যাই। আমরা যোগ করি। যোগটা কি করব? d স্কয়ার যোগ করব, d স্কয়ার e স্কয়ার f স্কয়ার যোগ করব। ডাইরেক্ট করে ফেলি স্যার। যোগ করলে দেখো তিনটা যদি যোগ করি সবার নিচে 4 আছে, লসাগু হইছে 4। এবার দেখো এই 2b স্কয়ার আর হচ্ছে 2b স্কয়ার 4b স্কয়ার 2b স্কয়ার 2b আচ্ছা a স্কয়ারটাকে শেষ করি। এখানে আছে মাইনাস a স্কয়ার, এখানে 2a স্কয়ার 2a স্কয়ার 2a স্কয়ার আর 2a স্কয়ারে হয় 4a স্কয়ার 4a স্কয়ার গেলে a 4a স্কয়ার থেকে a স্কয়ার গেলে হয় 3a স্কয়ার। আবার দেখো যোগ যদি করি আমরা সরল যখন করব উপরের গুলা তো আর পরিবর্তন হইতো না, সবগুলা 4 হওয়ার কারণে। এবার আমি বিয়োগ করে ফেলতেছি। 2a স্কয়ার 2a স্কয়ার প্লাস 4a স্কয়ার থেকে মাইনাস একটা গেল তিনটা থাকে। ঠিক 2b স্কয়ার আর 2b স্কয়ার আছে 4b স্কয়ার 4b স্কয়ার থেকে একটা গেল তিনটা থাকে, এই 3b স্কয়ার। এবার আসো c স্কয়ার, এই 2c স্কয়ার 2c স্কয়ার আছে 4c স্কয়ার 4c স্কয়ার থেকে c স্কয়ার চলে গেলে আর তিনটা থাকে 3c স্কয়ার। এবার আমরা কি করব? আর গুণন করে ফেলব। 3a স্কয়ার তিনটা কমন নিয়ে নিছি, আমরা এমনি গুণ করছি। b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 4d স্কয়ার e স্কয়ার af স্কয়ার। এই হইছে প্রমাণ। দেখো একটু লাস্ট মুহূর্তটা দেখো। তো এটা মনে রাখবে কেমনে? বাহুগুলোর বর্গের সমষ্টি, বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যবাহুগুলোর বর্গের সমষ্টি 4 গুণের সমান। এতটুকু দেখো। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে একটা কিছু শিখবো। দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান তো লিখছি 4d স্কয়ার e স্কয়ার f স্কয়ার। এবার দেখো কি হলো। মনে করো
এ বি সি ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি হতো, এটা এ, তারপরে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে বি স্কয়ার সমান সমান কি হবে? এ স্কয়ার যোগ সি স্কয়ার। তাহলে এখানে কি করা যায়? এ স্কয়ার যোগ সি স্কয়ারের জায়গার মধ্যে লিখতে পারি আমরা বি স্কয়ার, আর একটা বি স্কয়ার। দেখো কি এ স্কয়ার প্লাস সি স্কয়ারের জায়গায় লিখতে পারি আমরা বি স্কয়ার, আর একটা বি স্কয়ার তো এখানে আছে, সমান 4 ডি স্কয়ার ই স্কয়ার এফ স্কয়ার। এরপরে 3 into 2b স্কয়ার 4 b স্কয়ার e স্কয়ার এই f স্কয়ার। 2 দ্বারা উভয় পক্ষে কাটলে হচ্ছে 3b স্কয়ার, তারপরে এটা 2 হয়ে যায়। তাহলে কি হলো? তাহলে হইছে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি দ্বিগুণ ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গের 3 গুণের সমান। দেখো মধ্যমাগুলোর বর্গের সমষ্টি সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি দ্বিগুণ ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গের সমষ্টি বর্গের 3 গুণের সমান। এটা মনে রাখতে হবে। এবার যদি ত্রিভুজটা যদি সমবাহু হয়, সমবাহু হলে কি হবে? এই ত্রিভুজ যদি সমবাহু হয় তাহলে আমরা এই 3a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 4d স্কয়ার যোগ e স্কয়ার যোগ f স্কয়ার। সমবাহু হলে সবগুলা কি হবে? a হয়ে যাবে, আর এখানে সবগুলা d হয়ে যাবে, কারণ মধ্যমাগুলোও সমান। সমবাহু ত্রিভুজে বাহুগুলো সমান, মধ্যমাগুলোও সমান। তাহলে কি হয়? এখানে 3 into 3a স্কয়ার, তারপরে ওইটা হচ্ছে 4 into 3d স্কয়ার। তাহলে কি দেব? 3a স্কয়ার সমান 4d স্কয়ার। সমবাহু ত্রিভুজ হলে কি হবে? বাহুর বর্গের 3 গুণ মধ্যমার বর্গের 4 গুণের সমান। এই গেছে তথ্যগুলো। তাহলে আজকে অনেকগুলা সূত্র শেখানো হয়েছে অ্যাপোলোনিয়াস, তারপর হইছে কি মধ্যমাগুলার মান বের করার নিয়ম, বাহু মধ্যমা সম্পর্ক, সমকোণী ত্রিভুজ হলে মধ্যমা এবং ত্রিভুজের মধ্যে সম্পর্ক, সমবাহু ত্রিভুজ হলে বাহু এবং মধ্যমা সম্পর্ক। এগুলা লেখা খাতা লিখে রাখবে, অবজেক্টিভ করতে গেলে আমরা এগুলা আমাদের এগুলা কাজে লাগবে। তারপরে আসো, দেখো এটি বুঝে আসছে তো? জান্নাতুল তাজরিন অরফা নাকি? ওই তাজরিন। এখান থেকে এটা যতটুকু দূরে ততটুকু দূরে তারে আমি ভাগ করলাম। কয় ভাগ হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 ভাগ। এখানে যদি 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে সব দিকে 1 নিউটন করে বল প্রয়োগ হবে, সব দিকে 1 নিউটন করে বল প্রয়োগ হবে। অর্থাৎ আমি 1 নিউটন বল প্রয়োগ করলে পাত্রের উপরে বল প্রযুক্ত হবে 11 নিউটন, এবং পাত্রের সংলগ্ন মানে তরলের সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে। আবার বলি, কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে কোনো অংশে চাপ প্রয়োগ করলে বা কোনো অংশে বল প্রয়োগ করলে সেই বল কোনো মাত্র না কমে তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরলের সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে। এবার দেখো এই বল প্রয়োগ 1 নিউটন বল প্রয়োগ করে আমি 11 নিউটন বল পাইছি। এটার মধ্যে
প্যাসকেলের সূত্রের সাহায্যে আছে না, কম বল প্রয়োগ করে বেশি বল পাওয়ার মতো তথ্য পাওয়া যায়, এটাকে বলা বল বৃদ্ধিকরণ নীতি। আবার বলি, বল বৃদ্ধিকরণ নীতি কি? অল্প ক্ষেত্রফলের উপর অল্প বল প্রয়োগ করে। আবার বলি, অল্প ক্ষেত্রফলের উপর অল্প বল প্রয়োগ করে বেশি ক্ষেত্রফলের উপর বেশি বল পাওয়াটাই হচ্ছে কি বল বৃদ্ধিকরণ নীতি। আমরা ক্ষুদ্র একটা ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করছি, আর ক্ষেত্রফল বাকি থাকে কতটুকু? এই এতটুকু। তো এতটুকু ক্ষেত্রফলটা বড় না ক্ষেত্রফল, ওইটার তুলনায় ওইখানে আমরা 11 নিউটন বল পাইয়া গেছি। এই জন্য ওনার সূত্র থেকে বল বৃদ্ধিকরণ নীতিটা প্রমাণ করা যায়। এবার আসো, বল বৃদ্ধিকরণ নীতি আমরা প্রমাণ করব। এবার আসো, আমরা এখানে দুইটা সিলিন্ডার কল্পনা করা হয়েছে আমাদের বইয়ে। এই হচ্ছে একটা সিলিন্ডার, এই হচ্ছে আরেকটা সিলিন্ডার। একটা নল দ্বারা যুক্ত। এখানে একটা নিচ্ছিদ্র পিস্টন রাখা আছে, এখানেও একটা নিচ্ছিদ্র পিস্টন রাখা আছে। এবার এটার মধ্যে যেই কোনো তরল, স্যার বলো, তো উপরে এটা কি দিছেন? বুঝি না। স্যার উপরে এটা কি দিছেন? এটা এটা এগুলা জি স্যার। এগুলাকে বলা হয় পিস্টন। পিস্টন ইনজেকশনের পিছন দিয়ে যে একটা সিরিজের পিছনে যে একটা ইয়া থাকে, ভিতরে বাইরে আনা যায়, হ্যাঁ, এইটাকে বলা হয় পিস্টন। এরপরে দেখো, এটার ক্ষেত্রফল হচ্ছে A1, এটার ক্ষেত্রফল হচ্ছে কত? A2। এখন আসো, আমরা এখানে F1 বল প্রয়োগ করব। F1 বল যদি প্রয়োগ করি, মনে করো এটা ছিল এখানে, এইখানে ছিল, এটা নেমে আসবে L1। এটা ছিল মনে করো উপরে, উপরের থেকে যখন বল প্রয়োগ করছি, এটা নিচে নামে চলেছে L1 এ। আর এটা মনে করো ছিল কোন জায়গাতে? এটা ছিল মনে করো এই জায়গাতে ছিল, এটা উপরের দিকে উঠে গেছে কত? L2 উপরের দিকে উঠে গেছে। কারণ এটাকে যদি আমরা বল প্রয়োগ করি, এটাকে চাপ দিলে তো এখানকার পানিগুলো কোন দিকে যাবে? ওইদিকে যাবে। ওইদিকে যায়, এটা উপরের দিকে বল প্রয়োগ করবে। উপরের দিকে যে বল প্রয়োগ করছে, এখানে এই বলটা হচ্ছে নিচের দিকে, আর এই বলটা হচ্ছে কি উপরের দিকে। সেটাকে ধরে নিলাম আমরা কত? F2। এবার আসো, চাপের সূত্র আমরা তাহলে প্রথম পিস্টনে চাপ কত হবে? প্রথম সিলিন্ডারে চাপ P সমান সমান হবে F1/A1। আমরা যদি প্রথম সিলিন্ডারে, এটাকে সিলিন্ডার বলবে, প্রথম সিলিন্ডারের পিস্টনে যদি F1 বল প্রয়োগ করি, তাহলে চাপ P সমান হবে F1/A1। এবার এই চাপটা তরলের মধ্যে দিয়ে প্রবাহিত, এই চাপটা কমতো না বাড়তো না, এই চাপটা কি করবে? তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আইসা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী বল। আমরা তো জানি বল সমান সমান চাপ গুণ ক্ষেত্রফল। এখানে এই বলটা হবে F2 বল, এই চাপটা হবে ফি, এই চাপটা হবে কি? ফি। কোন চাপটা? এই যে তুমি এখানে যে চাপ প্রয়োগ করছো, এই চাপটা তরলের মধ্যে দিয়ে সঞ্চালিত, এটা উপরের দিকে বল প্রয়োগ করবে, ওই চাপটা, এই চাপ আর এই চাপ একই চাপ, চাপ ফি। আর ক্ষেত্রফল হচ্ছে কত? F2। তো চাপ ফি এর মান কত? চাপ ফি এর মান হচ্ছে F1/A1 * F2।
এবার দেখো তুমি যদি F1 এর মান যদি 1 নিউটন নাও, F1 এর মান যদি 10 নিউটনে নাও না কেন, 10 নিউটন, তারপরে এবার কি হবে, 10 নিউটন নিলাম, আর A1 এর ক্ষেত্রফল যদি আমি ধরি 1 মিটার স্কয়ার, A2 ক্ষেত্রফলটা যদি 100 মিটার স্কয়ার ধরি, তাহলে কি হইব, F2 সমান, মান বসাই, F1 এর মান 10 নিউটন, A1 এর মান 1 মিটার স্কয়ার, A2 এর মান হচ্ছে 100 মিটার স্কয়ার, কত হয় 1000 নিউটন। তাহলে তুমি বল প্রয়োগ করছো 10 নিউটন, কিন্তু তুমি বল পাইতাছো এখানে কত, 100 নিউটন বল পাইতাছো। এই জন্য এই সূত্রটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ সূত্র। তাহলে এটা মুখস্থ করতে হবে সূত্রটা, F2 সমান সমান F1 A1 ইনটু A2। এবার এই গেল, অঙ্ক করতে গেলে অনেক সময় মান বাইর করতে বলে যে F1 এর মানও বাইর করতে বলে। তো F1 এর মান কি দিব, তো F1 এর সমান হইব কি, F1 এর সমান হবে A1 A2 ইনটু F2, মানে F2 সমান সমান কি, এটার আমরা এবারে মডিফাই করতে পারি, A2 A1 ইনটু F1, আর F1 এর সময় লেখা যাবে A1 এর F1 বাই A2 ইনটু F2, মানে শুধু এই জায়গাটা পরিবর্তন হবে, F2 সাইলে A2 উপরে, F1 সাইলে কত A1 উপরে, কিন্তু আগে লিখতে হবে সূত্রটা, এটাই আগে লিখতে হবে, তারপরে এটা থেকে এটা রূপান্তর করে আনা লাগবে, মানে এটাকে ডাইরেক্ট কাজটা আর কি এরকম। তাহলে গেছে একটা সূত্র পাইছি বল বৃদ্ধিকরণ। এবার আসো কাজের কথা। আমরা তো জানি কাজ W সমান সমান হইছে F S, বল গুণ সরণ, কাজ সমান সমান হইছে বল গুণ সরণ। তাহলে ছোট পিস্টনে কাজ W1 সমান সমান F1 L1, তো এখানে সরণ হইছে কত, এই L1, আর বল হইছে F1। এবার আসো বড় পিস্টনে কাজ F2 সমান আর W2 সমান হবে F2 L2। এখন দুটোটা সমান কিনা এটা প্রমাণ করব আমরা, W1 আর W2 সমান কিনা। F2 এর মানটা বসাই, F2 এর মান উপরে আছে, তো এই A2 A1 F1 ইনটু L2, তারপরে এতটুকু লিখছি। এবার আর কি করা যায়, আরেকটা ছিল প্রমাণ, এটা তো একটা। এবার আসলে এটা প্রমাণটাতে জন্য আমাদের আরেকটা মান লাগবে, ওই মানটা এখন প্রমাণ করে নিই, এটা কাজটা পরে। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে এইটা, এইখান থেকে যে ফানিগুলা সরে গেছে, এই গাঢ় অংশ জায়গা থেকে যে ফানি সরে গেছে, তার আয়তন V1 সমান সমান হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখান থেকে যে কালো অংশ থেকে যে ফানিগুলো সরে গেছে, তার আয়তন হচ্ছে এখানে যে উচ্চতা, ক্ষেত্রফল গুণ উচ্চতা, A1 L1। এবার এই ফানিগুলা কই গেছে, এই ফানিগুলা জায়গা দখল করছে, এই জায়গাটা, এই জায়গাটা বলছে। তাহলে ওই জায়গার আয়তন হবে B2 সমান সমান A2 L2। এবার আমার প্রশ্ন হচ্ছে, কে বলতে পারবে B1 আর B2 সমান কিনা? সমান। আর এই ফানিগুলা তো ওই ফানি, তাহলে এদের আয়তন তো এদের আয়তন কি তত। তাহলে আমরা লিখতে পারবো A1 L1 সমান সমান A2 L2। এবার ওই
কাজের এটা প্রমাণ করার জন্য আমার এখানে L2 এর মান লাগবে। এই L2 সমান সমান A1 A2 L1, এখান থেকে L2 এর মান লাগবে। তো এবার আসো, তাহলে আমরা এখানে একটা সূত্র পাইছি, আরেকটা সূত্র হইছে এইটা, দুইটা সূত্র পাইছি। এখন আসো 3 নাম্বার সূত্র কাজের ক্ষেত্রে, কাজ W1 ইকুয়াল বলছিলাম F1 L1, তো প্রথম সিলিন্ডারের কাজ F1 L1, দ্বিতীয় সিলিন্ডারের কাজ F2 L2। এবার মান বসাও, F2 এর মান বসাই, F2 এর মান হইছে A2 A1 আরে না, A2 A1 into F1, L2 এর মান হইছে A1 A2 into L1। এবার দেখো কাটাকাটি যায়, A2 A2 কাটা A1 A1 কাটা, তাহলে F1 L1 সমান সমান AW1। তাহলে দেখো কৃত কাজের পরিমাণ ধ্রুব থাকে, যদিও বল বৃদ্ধি হয়, যদিও বল বৃদ্ধি পায়, তারপরও কৃত কাজের পরিমাণ কি থাকে? সমান থাকে, অর্থাৎ কৃত কাজের পরিমাণ ধ্রুব থাকে। তাহলে তোমরা ওই জায়গাটা পড়ে ফেলো ভালো করে।